স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনামূলক ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজের সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক অনিক রায়, আছেন কলামিস্ট এবং ইন্টারন্যাশনাল ইউথ লিডার ডাক্তার রাকিব আল হাসান। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, স্টুডিও আলোচনা করবো, তবে তার আগে বাংলা ভিশনের বার্তা কক্ষে আছেন নিউজ এডিটর বেনজির আহমেদ। আপনার কাছে জেনে নিব দিনের সবশেষ গুরুত্বপূর্ণ প্রধান খবরগুলো। তাইমুর, আপনাকে ধন্যবাদ। দিনের সবশেষ বা গুরুত্বপূর্ণ খবরগুলো আমি সংক্ষিপ্তভাবে জানিয়ে দিচ্ছি। তাইমুর, প্রথমেই আমি আপনাকে একটি আন্তর্জাতিক খবর দিয়ে শুরু করতে চাই। ভারতের মহারাষ্ট্র এবং নাগপুরে কট্টর হিন্দুত্ববাদী এবং মুসলমানদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। দফায় দফায় এই সংঘর্ষে বাড়িঘর এবং দোকানপাটে আগুন দেওয়া হয়েছে। মুঘল সম্রাট আওরঙ্গজেবের কবর বা সমাধি সরানোর দাবিতেই কট্টর হিন্দুত্ববাদীরা বিক্ষোভে নেমে করে এবং এই দাবিতেই তারা এই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নাগপুরে 144 ধারা জারি করা হয়েছে। এছাড়া কয়েকটি রাজ্যে এই সংঘর্ষ জড়িয়ে পড়েছে। অর্থাৎ ভারতের নাগপুরে যখন এই পরিস্থিতি ঠিক সেই মুহূর্তে মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান তুলসি গ্যাবার্ড মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন। তারপরে আপনি জানেন, সম্প্রতি এই মার্কিন গোয়েন্দা সংস্থা প্রধান তুলসি গ্যাবার্ড বাংলাদেশ নিয়ে একটি মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন দীর্ঘ বা লম্বা সময় ধরে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন। সম্প্রতি তিনি ভারতীয় যে সংবাদ মাধ্যম এনডিটিভিকে এক সাক্ষাৎকারে এই কথা বলেছিলেন। তুলসি গ্যাবার্ডের এই মন্তব্য নিয়ে কিন্তু এর মধ্যে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকে, অর্থাৎ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে এবং তিনি বলেছেন এই বক্তব্যের সাথে কোনো মিল নেই। অন্যদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, যেহেতু প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে তার এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হবে না। অন্যদিকে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, মার্কিন গোয়েন্দা সংস্থা প্রধানের এই মন্তব্যের ফলে দুই দেশের মধ্যে অর্থাৎ অর্থনৈতিক, বহুপাক্ষিক বা দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। তার আরেকটি বিষয় হচ্ছে, বিএনপির পক্ষ থেকে দলের নেতারা টালবাহানা না করে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন। দলের স্থায়ী কমিটির সদস্য মোশাররফ হোসেন মঙ্গলবার বলেছেন, জনগণ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে, কাজেই সময় ক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকার যদি কোনো বিশেষ দলের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তাহলে সেটা সফল হবে না। আরেকটি বিষয় আপনাকে তাইমুর যেই খবরটি জানাবো সেটা হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী অর্থাৎ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার এবং তার নামে বিভিন্ন অ্যাকাউন্টে যেই সম্পদ সেটি কিন্তু পাওয়া যাচ্ছে। নতুন নতুন সম্পদের খোঁজ পাচ্ছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের 31টি অ্যাকাউন্টের মাধ্যমে 4000 কোটি টাকার যে সম্পদ, সেই সম্পদ উদ্ধারের জন্য আদালত থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। তাইমুর, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, দিনের সবশেষ গুরুত্বপূর্ণ খবরগুলোর কথা জানাচ্ছিলেন বাংলাদেশের নিউজ এডিটর বেনজির আহমেদ। স্টুডিও আলোচনা শুরু করব জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক অনিক রায়। তুলসি গ্যাবার্ডের মন্তব্য, নির্বাচন সংস্কার, এগুলোর একটু পরে আলোচনা নেব। আলোচনাটা শুরু করতে যাই ছাত্র রাজনীতি, তাদের নতুন দল। আজকে গণ অধিকার পরিষদের একটি ব্রিফিং ছিল, সেখানে সুনির্দিষ্টভাবে দুটি দাবি করা হয়েছে। একটি হচ্ছে সরকারের নিরপেক্ষতা নিশ্চিতে 15 দিনের মধ্যে যে দুই ছাত্র উপদেষ্টা এখনও উপদেষ্টা পরিষদে আছেন তাদের পদত্যাগ দাবি, এবং বিভিন্ন যে দপ্তরে ছাত্র প্রতিনিধি তাদের নিয়োগ বাতিল করা হয়েছে এবং নিয়োগ বাতিলের কারণ হিসেবে বলা হয়েছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে ঢাকা ওয়াসার একটি উদাহরণ দিয়ে বলা হচ্ছে যে আউটসোর্সিংয়ে নিয়োগ নিয়ে নানা কি বলবো প্রভাব। যেভাবে দেখেন এই দুটো বিষয়কে কীভাবে দেখছেন? আচ্ছা, প্রথম বিষয়টা হলো যে আমাদের গণ অধিকার পরিষদের থেকে যেই দাবিগুলো আসলে করা হয়েছে, এটা আসলে এটার ব্যাখ্যা কেন তারা করেছে, কেন তাদের কাছে মনে হচ্ছে যে সরকার তার নিরপেক্ষতা হারাচ্ছে, এটা আসলে তাদের পক্ষেই ব্যাখ্যাটা করাটা। কিন্তু তারা যেটা বলছে যে 3 জন উপদেষ্টা একসাথে ছিলেন, একটা নেক্সাস, সেখান থেকে একজন বেরিয়ে গেলেও আসলে প্রভাবটা বলয়টা থেকে যায়, যেখানে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে সামনে যেহেতু নির্বাচন। প্রথমত একদম খুবই সহজভাবে এই সরকারের যদি আপনি কাজ দেখেন, যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যখন এই সরকারকে নিতে হয়েছে, এই সরকার কিন্তু রাজনৈতিক দলগুলোর উপরই ডিপেন্ড করেছে। মনে করেন যে ছাত্রদের সরকার আমরা বলছি, তো আমরা তো গণপরিষদের কথা বলছি, সরকার কি এখনো বলছে? সরকার তো গণপরিষদের কথা বলছে না। বা আপনি যদি শুধু জুলাই প্রোক্লেমেশন নিয়ে যদি দেখেন, জুলাই প্রোক্লেমেশন নিয়ে তো আমাদের দাবি ছিল, আমরা সমাবেশ করেছি, সরকার বলেছে যে তারাই এটা অ্যারেঞ্জ করবেন সব রাজনৈতিক দলকে নিয়ে। এটা কি এখন পর্যন্ত হয়েছে? এখন পর্যন্ত হয়নি। তাহলে প্রথমত ওই যে আমাদের নেক্সাস, সেই নেক্সাসের যে পাওয়ার, তাহলে সেইগুলো যদি সবই ঠিক থাকতো, তাহলে তো নিশ্চয়ই অনেকগুলো দাবি দেওয়া যেগুলো আমরা ফিল্ডে করার চেষ্টা করেছি বা আনার চেষ্টা করেছি, এগুলো দেখা যেত খুবই সহজে অ্যাপ্লাইড হয়ে যেত। কিন্তু যেহেতু সেগুলো হয়নি, ফলে সরকারের নিরপেক্ষতা নিয়ে আমার মনে হয় প্রশ্ন করার জায়গাটা আসলে উচিত হবে না।
এখন পর্যন্ত সরকারের জায়গায় যেভাবে কাজ করছে, আমি যদি আমরা যদি বাইরের ফোর্স আমরা যদি বাইরে থেকে দেখি, যেভাবে বুঝি যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, আমরা লক্ষ্য করেছি যে তারা কয়েকদিন পরপরই রাজনৈতিক দলগুলোর সাথে সভা হয়, বা আমরাও জানি আগামী বৃহস্পতিবার থেকে আবার একটি সভা শুরু হবে। এবং আমরাও দেখেছি যে বারংবার বিভিন্ন দলীয় নেতারা, বড় বড় পার্টির নেতারা রেগুলারই সরকারের সাথে, বিভিন্ন উপদেষ্টার সাথে বা বিভিন্ন প্রধান উপদেষ্টার বিভিন্ন উইং এর সাথে রেগুলার তাদের সভা হচ্ছে, তারা কথা বলছেন, বিভিন্ন ইস্যুতেই তাদের শেয়ারিং হচ্ছে। ফলে সেই জায়গা থেকে সরকারের নিরপেক্ষতা নিয়ে আসলে প্রশ্ন তোলার আমার মনে হয় না উচিত হবে, বা সেটা তারাই আসলে ভালো ব্যাখ্যা করতে পারবে যে তাদের কাছে আসলে কি প্রমাণ। সব ছাত্র প্রতিনিধিদের নিয়োগ। এখন আরেকটা বিষয় হলো, একটি নিউজ আমরা দেখেছি, আমরা রিসেন্ট সময়ে লক্ষ্য করছি আর কি, যে বিভিন্ন সংবাদ মাধ্যমে নিউজ হচ্ছে বিশ্বস্ত সূত্রের মাধ্যমে, বা আপনি খোঁজ নিয়ে জানা যাচ্ছে, কিন্তু আসলে এগুলোর ভ্যালিডিটি কতটুকু, ভ্যালিড গ্রাউন্ড কতটুকু, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। নির্ভরযোগ্যতা আসলে কতটুকু, কারণ আপনি দেখেন ওই যে রেফারেন্স শিটটা আসলো, এটা কিভাবে আসলো, কই থেকে আসলো, কার মাধ্যমে আসলো, এগুলো কিন্তু কোনো ব্যাখ্যা সেই নিউজে নাই। কিন্তু সেই রেফারেন্স শিটে কিন্তু আরো অনেকের নাম লেখা ছিল, প্রচুর দলীয় লোকজনের, অন্য দলের লোকজনেরও নাম লেখা আছে, এমনকি এখানে সাবেক সেনা কর্মকর্তারও নাম লেখা আছে, বেশ কিছু অন্য দপ্তরের সচিবদেরও নাম লেখা আছে। ফলে সেই জায়গায় একদম স্পেসিফিকলি কিছু মানুষকে টার্গেট করা এবং তাদের দিয়া বলা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এটা আসলে কি কারণে এরকম হচ্ছে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে যেমন মনে করেন ঢাকা পোস্টে একটি নিউজ হলো যে মেবি 400 কোটি টাকা না 4000 কোটি টাকার দুর্নীতি হলো, নানান রকমের আলাপ উঠলো, কিন্তু পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা গেল কাগজে আনা হয়েছে মাত্র 120 কোটি টাকার। সো কিন্তু নিউজ কিন্তু হয়ে গেছে, এবং নিউজ হয়ে যাওয়ার পরে কিন্তু সারা বাংলাদেশে প্রচুর তোলপাড় হয়ে গেছে। ফলে আমার মনে হয় যে আসলে সংবাদ মাধ্যমগুলোরও আরো বেশি নির্ভরযোগ্য তথ্য নিয়ে আসলে কাজ করা উচিত। তাইলে যেটা হবে, মানুষের যে ক্রেডেনশিয়ালিটিটা, তথ্যের যে ক্রেডেনশিয়ালিটিটা, সেই ক্রেডেনশিয়ালিটিটা রক্ষা হবে। আবার আপনার কাছে আসবো ডাক্তার রাকিব আল হাসান, এই যে এই দুটো গণ অধিকার পরিষদের দুটো দাবির বিষয়ে অনেকরাই যা বললেন, তার জবাবে আপনি কি বলবেন? আপনাকে ধন্যবাদ। আমি আমার সহ-আলোচক অনেক দাদাকেও শুভেচ্ছা জানাই, দর্শক দর্শকদেরকে শুভেচ্ছা জানাই। আচ্ছা, প্রথম বিষয়টি হচ্ছে কি, গণ অধিকার পরিষদ যে দাবিটি করেছে যে সরকার গ্রহণযোগ্য হারাবে, তো সেটি হচ্ছে কি আমরা শুরু থেকে বলে আসছিলাম যে আসলে যখন এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়, তখন থেকে আমরা বলে আসছিলাম যে এই সরকারের ছাত্রদের প্রতিনিধি হিসেবে পার্টিসিপেট করা উচিত হয়নি। আমাদের তখনই মত ছিল যে পরবর্তী সময়ে সাথে সাথেই বা তারও কিছুদিন পরে হলে পলিটিক্যাল পার্টিটা ফর্ম করা উচিত ছিল আর কি। তার পরবর্তী আমরা যখন দেখলাম যে তারা একটি পলিটিক্যাল পার্টির দিকে যাচ্ছে, প্রথমে তারা একটি জাতীয় নাগরিক পার্টি কমিটি পরে এটি জাতীয় নাগরিক পার্টিতে রূপান্তরিত হয়েছে। তো সেখানে দেখা গেল যে তথ্য উপদেষ্টা জনাব নাহিদ ইসলাম তিনি পদত্যাগ করে এখানে যোগ করেছেন। তো যেহেতু তিনিও এই 3 জনের একজন ছাত্র প্রতিনিধি হিসেবে, তো এটা ভ্যালিডিটি আসলেই আসে যে বাকি 2জন কেন পদত্যাগ করেনি, কারণ তারা তো এদেরই পার্ট। হ্যাঁ, এটা তার ভিন্ন কোনো গোষ্ঠী। অনেকে যেটা বলছিলেন তারাও তো যা চাচ্ছেন তা কিন্তু হচ্ছে না, এটা বললে হবে না আসলে। ধরেন হচ্ছে কি, ওনারা দেখেন ওনারা জনাব আসিফ মাহমুদ তিনি জনপ্রশাসন উনি হচ্ছে কি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তিনি উপদেষ্টা। তো স্থানীয় সরকার মন্ত্রণালয় দেখেন বাংলাদেশের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ব্যাপ্তিটা কতটুকু, একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত এটার একটা ব্যাপ্তি রয়েছে, এবং বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান এটার মধ্যে জড়িত, এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়কে বলা হয় সবচেয়ে প্রভাবশালী মন্ত্রণালয়, এবং সাধারণত যে কোনো দলের মহাসচিব বা সাধারণ সম্পাদক। রাইট, আপনি সেটা এসেছিলাম। তো এখন হচ্ছে কি, এছাড়াও আপনি দেখেন আমাদের যে ওরা যে স্থানীয় সরকার নির্বাচনের দাবি উঠছিল, তো সেটার সাথে সাংঘর্ষিক যায়। তো আসলে আলটিমেটলি তাদেরকে এখানে আসলে পদত্যাগ করে আসা উচিত। আমি এখনো পর্যন্ত আমি মনে করি যে ওনাদের পদত্যাগ করা উচিত, আমার ব্যক্তিগত ওপিনিয়ন। আর সেকেন্ড কথা হচ্ছে কি, ওয়াসার যে নিয়োগটি, আমি একটু এই সম্পর্কে একটু আলোকপাত করতে চাই আপনাকে। ধরেন আমাদের এই যে আউটসোর্সিং এর নিয়োগ, ধরেন এখানে আমি নিউজটা সত্য কি মিথ্যা আমি সে বিষয়ে আমি যাচ্ছি না, আমি জানিও না এটা সত্য নাকি মিথ্যা, বা আসলে কি তারা সুপারিশ করেছে বা করেনি, অন্য কারা করছে বা আমি করিনি, সেটা ফ্যাক্টর না। আমার মূল প্রসঙ্গের জায়গা হচ্ছে কি, ধরেন এই যে নতুন দলটি তারা যে নতুন বন্দোবস্তের রাজনীতির কথা বলছে, এখন সে নতুন বন্দোবস্তের রাজনীতির কথা বলে যে বাকিরা করছে আমি কেন আমি করলে সমস্যা কি, নতুন রাজনৈতিক বন্দোবস্তের জনগণও তো এটা আশা করে না ওদের কাছ থেকে। হ্যাঁ, কারণ হচ্ছে ধরেন বাকি যা করছে, বিএনপি আমলি যা করছে বা অন্যান্য দল যা করছে, আমি যদি তাই করি তাহলে তো নতুন বন্দোবস্ত হলো না। এখন ব্যাপারটা হচ্ছে কি, ধরেন আপনার আরেকটা বিষয় হচ্ছে কি, ধরেন ওনাদের এখানে আমি মনে করি যে এখানে যারা নতুন ওনাদের মতো যারা পলিটিক্যাল পার্টি গঠন করেছে সবাই ব্রিলিয়ান্ট তরুণ, এবং ওনাদের যথেষ্ট পরিমাণে জানাশোনা আছে, এবং তারা বুলেটের সামনে বুক পেতে দিয়েছে, প্রচণ্ড সাহসী, যারা আমাদের তথাকথিত পলিটিশিয়ানরা সেটা পারেনি, তারা পেরেছে। কিন্তু তাদের একটা এক্সপিরিয়েন্সের একটা অভাব আছে। আমি যেটা মনে করি, যেটা দেখা যাচ্ছে তাদের প্রত্যেকটা ডিসিশন মেকিংয়ে, এবং তারা কীভাবে মিডিয়া হ্যান্ডেল করবে, কীভাবে আপনার প্রেস হ্যান্ডেল করবে, সেটাতে আমার মনে হচ্ছে তাদের একটি অভিজ্ঞতার ঘাটতি রয়েছে। আমি যদি আপনাকে আউটসোর্সিংয়ের বিষয়টা একটু বলি আপনাকে ইন ডিটেলস। ধরেন আপনি দেখেন আউটসোর্সিংয়ের বিষয়টা কি, আউটসোর্সিংয়ের বিষয়টা হচ্ছে কি, ওনারা ফার্স্টে বলছে যে এটা গতকাল যখন নিয়োগ প্রকাশ হয়েছে তখন তারা বলছে এটা নাকি মানে আপনার টেন্ডার হয় না, কিন্তু আমরা দেখেছি যে সে পরবর্তী সময় জানতে পারছি যে সেটা হচ্ছে কি আপনার বিভিন্ন টেন্ডার প্রতিষ্ঠানকে দিয়ে এটা আসলে বিজ্ঞাপন হয়।
হ্যাঁ, এটা বিজ্ঞাপনের মাধ্যমে এটা হয়। তো সুতরাং তারা এটা বলতে পারতো এবং তারা পরবর্তী যুক্তি দেখাচ্ছে যে এখানে আমরা 20 জন আহতদেরকে এখানে যুক্ত করেছি। তো আহত যুক্তি করলে তো, এবং আউটসোর্সিং এটা আসলে অত বড় চাকরি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরুন আউটসোর্সিংটা কেন নিয়োগ দেয়, এটার এই প্রসেসটা যদি আপনি জানেন। ধরেন আমাদের ইউনিয়ন পরিষদও কিন্তু দেখবেন আপনি ইউপি সচিবের বাইরে একজন কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হয়, এবং এই কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হয় কিন্তু তাকে হেল্প করার জন্য, কারণ যে পরিমাণ লোড, সে পরিমাণ লোডটা সেও নিতে পারে না, ইউনিয়ন চেয়ারম্যান নিতে পারে না। তো এখানে ধরেন পাবলিকের কিছু সার্ভিস দিয়ে সে কিছু টাকা পয়সা পায়, কিন্তু একটা সময় কি যখন দেখা গেছে যে বিভিন্ন অধিদপ্তর, মন্ত্রণালয় বা প্রতিষ্ঠান এগুলো দেওয়া হয়, একটা সময় তখন তারা নিজেরা চাকরি স্থায়ীকরণের জন্য দাবি করে বসে, এবং আমরা দেখেছি কিছুদিন আগে ওই আন্দোলন করেছে, এবং তারা চাকরি স্থায়ীকরণের জন্য, এবং যেহেতু এটা একটা প্রসেসের মাধ্যমে যায় এবং অনেকগুলো প্রতিষ্ঠান জড়িত, এবং এখানে ধরেন তকবির, ঘুষ, বাড়তি কিছু কামাই সুযোগ থাকে, তো তারা এই সুযোগটা মিস করতে চায় না। তো এখন ধরেন এখানে যে যেহেতু কামাই সুযোগ থাকে, তার মানে আপনি এখানে প্রশ্ন আসতে পারে যে আপনি এদেরকে যে নিয়োগ দিচ্ছেন তাহলে আপনারও এখানে বেনিফিট এসেছে। তো এগুলো তো আসবেই। এখন আমার মনে হয় যে তাদের এই জিনিসগুলো ক্লিয়ার হওয়া উচিত। আপনি শহীদদেরকে দেন বা যাদেরকে দেন, হ্যাঁ এটা আপনি জনগণের সামনে থাকুক, সমস্যা যে তাদেরকে আমরা একটা সুযোগ দিচ্ছি, এটা তো আহামরি কিছু না, কিন্তু কেন আপনি এখানে লুকোচুরি করছেন? আমার মনে হয় তাদের অভিজ্ঞতার ঘাটতির কারণে তারা এটাকে হ্যান্ডেল করতে একটু সমস্যা। অনেকরা এই যে অভিজ্ঞতার ঘাটতি, লুকোচুরি, ঠিক আপনি আচ্ছা, প্রথমত বিষয় হলো অভিজ্ঞতার ঘাটতি, তা তো নিশ্চয়ই। মনে করেন যে আপনি একটা বাংলাদেশে রাজনৈতিক দল হওয়া, আমাদের মনে হয় মোর দেন 50 দল আছে যারা রেজিস্টার্ড বাংলাদেশে পলিটিক্যাল পার্টি। আর এই রাজনৈতিক দলটার মধ্যে একটা বড় ডিফারেন্সিয়েট আছে। আপনি মনে করেন একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে একটা শক্তি, যে তারা আসলে নিজেদেরকে একটা পলিটিক্যালি একটা অর্গানাইজেশন হিসেবে অ্যাকোমোডেশনের মাধ্যমে বিভিন্ন মতের, বিভিন্ন পথের মানুষকে একটা অ্যাকোমোডেশনের মাধ্যমে একটা পার্টি গঠন করার বিষয়। ফলে এটার জন্য যে কিছুটা অভিজ্ঞতার ঘাটতি আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু আমাদের যেটা রাস্তা, আমরা যেই কাজটা করছি, সেটা হলো আসলে একটা পলিটিক্যাল পার্টি গড়ে ওঠার পিছনে একটা সময়ের প্রয়োজন হয়। নানান কারণে বাংলাদেশ আসলে যে পরিস্থিতিতে আছে, সেই পরিস্থিতিতে ওই সময়টা ঠিকঠাক মতো পাওয়া এবং ওই কাজগুলো করা, এটা একটা কঠিন বিষয় এসে পরিণত হয়েছে। কিন্তু আমরা এই মোমেন্টে মনে করেন যে আমাদের জায়গা থেকে যেটা চেষ্টা করছি, যেহেতু সারা বাংলাদেশে প্রচুর মানুষ আমাদের সাথে কানেক্ট করছে, তারা আমাদের সাথে আমাদের পার্টিটা করতে যাচ্ছে, ফলে এইখান থেকে কিভাবে চ্যানেলিং হবে, কিভাবে আমরা আসলে রিক্রুটমেন্ট প্রসেসটা আমাদের চলবে, এই জিনিসগুলো আমরা ধীরে ধীরে সেট করছি। তো এটা একটু সময়েরও বিষয়, এটা এমন না যে ওভারনাইট আমি কালকে সকালবেলায় আমি এটা করে ফেলতে পারবো। ফলে সেই সময়টা আমাদের নিতে হবে, এবং আমরা কিন্তু দেখবেন যে কোনো ভুল যদি হয়, আমরা কিন্তু সেই ভুলটা থেকে রেকটিফাই করার চেষ্টা করছি, পরের বার কিন্তু আমরা আমাদের আচরণটা আবার পাল্টাচ্ছি। ফলে এটা তো আসলে এরকম একটা জায়গা, এমন না যে কোনোদিন আমরা ভুল করব না, ভুল করাটাই আমাদের জন্য সবচেয়ে স্বাভাবিকতম বিষয়, যে কারণ সবচেয়ে ন্যাচারাল বিষয়। কিন্তু সেই ভুলটা থেকে কিভাবে আমরা শিক্ষা নিলাম, পরের ঘটনাটা আমরা কিভাবে ডিল করছি, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমার মনে হয় যে এই রাস্তাটা যেহেতু আমরা নেমেই গেছি এবং আমরা এটা চালিয়ে যাচ্ছি, সো এটা করতে করতেই একটা সময় দেখা যাবে যে আমরা অনেক বেশি একটা ম্যাচিউরড পলিটিক্যাল পার্টি আসলে দেখতে যাই সেরকম হয়ে উঠবো। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন, মনে করেন বিএনপি এত বছরের পলিটিক্যাল পার্টি, এত বছরের বিএনপির নেতা বললেন যে তারেক রহমানের নাম নেওয়ার আগে নাকি উজু করতে হবে। সো তারা তো ম্যাচিউর, তাদের কাছ থেকেও তো বাংলাদেশ এটা আশা করার কথা না। এটা আমাদের মতো কেউ বাচ্চারা যদি বইলা ফেলতো যে ঠিক আছে, ছোটরা বইলা ফেলছে, ঠিক আছে একটা কথা, কিন্তু তা কিন্তু না। আমরা জানি বিএনপির কাছ থেকে এই আনম্যাচিউরিটিটা আছে। ফলে পলিটিক্যাল পার্টিগুলোতে এরকম নানান ঘটনা ঘটে। একটা বড় বড় পলিটিক্যাল পার্টিতে নানান রকমের মানুষ থাকে, তাদের নানান ধরনের বক্তব্য মাঝে মধ্যে আসে, কিন্তু এটার মধ্য দিয়েই আসলে একটা মিথস্ক্রিয়ার মাধ্যমে একটা জায়গায় গিয়ে সেটা পরিণত হয়। আমরাও বিশ্বাস করি যে খুবই কম সময়ের মধ্যে ওই জায়গাটা আমরা পৌঁছাতে পারবো, এবং সেই জায়গাটাতেও আমরা আমাদের রানটা করতে পারবো, এবং মানুষের যেই আকাঙ্ক্ষাগুলোর কথা বলছি, সেই আকাঙ্ক্ষাগুলোকেও আমরা আসলে একটা দলিলের মধ্যে নিয়ে আসতে পারবো, আমাদের দাবি দাওয়ার মধ্যে নিয়ে আসতে পারবো। ও খুব অল্প সময়ের মধ্যে মানুষ দেখতে পারবে আর কি, যে আমাদের পলিটিক্যাল মুভগুলো কি কি ইস্যুতে হচ্ছে। ছোট করে যদি বলতেন, আপনাদের আত্মপ্রকাশ হলো 28শে ফেব্রুয়ারি, ঠিক 2 সপ্তাহের মাথায় আপনাদের এনসিপির গঠন থেকে যারা ঠিক সুযোগ করতে পারলো না, সেই শিবিরের সাবেক নেতাদের নতুন একটা সংগঠনের খবর, নতুন একটা রাজনৈতিক প্ল্যাটফর্মের খবর কিভাবে দেখছেন? আর প্রথমত হলো বাংলাদেশে যে কোনো মানুষের রাজনীতি করার অধিকার আছে। সে তার মতো রাজনীতি, শুধু রাজনীতি না, রাজনীতি সংগঠন করার এবং তৈরি করার সবারই মনে করেন যে তার একটা জায়গা রয়েছে। তো সেইখানে যারা সেখানে গিয়েছেন তাদেরও সেই সম্ভাবনা রয়েছে এবং তাদেরও এই সুযোগ রয়েছে। ফলে তারা যদি মনে করেন যে তারা একটা আলাদা পলিটিক্যাল পার্টি করবেন, নিশ্চয়ই তাদের কোনো থিওরিতে আমাদের থেকে আলাদা কোনো জায়গা রয়েছে। আমরা যেহেতু একটা মধ্যপন্থী উদার রাজনীতির জায়গা থেকে তৈরি করতে চাই আমাদের রাজনীতি, হয়তো বা তারা একটা রক্ষণশীল ডেমোক্রেসির রাস্তাটা বেছে নিতে চায়, বা সেটাকেই তারা তাদের রাজনৈতিক লাইন হিসেবে ধরতে পারে। সো ইটস কোয়াইট ওকে, এটাতে কোনো সমস্যা নেই, এটাতে দেখারও অন্য কিছু নেই। বাংলাদেশের রাজনৈতিক দল হবে, সেই সকল রাজনৈতিক দলই যেন ঠিকঠাক মতো গণতান্ত্রিক প্র্যাকটিসের মধ্যে থাকতে পারে, একটা সার্বিক গণতন্ত্র বাংলাদেশে বজায় থাকে, সেটাই আমাদের চাওয়া। ফলে সেই জায়গা থেকে তাদের জন্য শুভকামনা, এছাড়া আসলে আর কোনো মন্তব্য নেই।
জি, ডাক্তার রাকিব আল হাসান, এই যে অনেকরাই বলছিলেন যে আসলে ঘটনার মধ্য দিয়ে দেশ শেখা এবং সামনে এগিয়ে যাওয়া, আস্তে আস্তে পরিণত হওয়া, এবং এই যে নতুন শিবিরের যারা নেতৃত্ব আছেন এটা আমি ওনাদেরকে এটাকে ওয়েলকাম করি যে ওনারা আসলে শিখতে চাচ্ছে এবং শিখবে, ডেফিনেটলি এটা হবে। কারণ এটা হচ্ছে কি আপনার অভিজ্ঞতা তো আসলে বয়সের সাথে সাথে হয়, সময়ের সাথে সাথে হয়। এটা আপনি ধরেন বাই বোন তবু এক্সপিরিয়েন্সটা হয় না আর কি। আর ধরেন ওনারা, আমার কথা হচ্ছে মূল ফোকাসের জায়গা হচ্ছে ধরেন আপনি নতুন বন্দোবস্তের কথা বলছেন, তো সুতরাং হচ্ছে কি বাকি পলিটিশিয়ান পার্টি যেটা করে আসছে সেটা তো আপনি করতে পারেন না। আমার কথা হচ্ছে সেই জায়গা, বেসিক জায়গাটা ওনাদের তাহলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হলো কোথায়, এটা সেটা। আর যে জিনিসটা হচ্ছে কি নতুন রাজনৈতিক দল, হ্যাঁ সেটা আমরাও মানে ধরেন এক হিসেবে আমি এটাকে পজিটিভ দেখি, এটা পজিটিভ না দেখার কোনো কারণ নাই। ধরেন হচ্ছে কি এখানে নানা গোষ্ঠীর নানা মতে নানা, আসলে 5ই আগস্ট আসলে ছিল একটা ধরেন জন আকাঙ্ক্ষার জিনিস। তো এখন এসে ধরেন অনেক একটা র্যান্ডম 90% পিপল এখানে জয়েন করেছে। তো এক একজনের এক এক মত থাকবে, এক একজনের এক ইডিওলজি থাকবে। তো এখানে আসলে ওনাদের যেহেতু অনেক ধরনের মিথস্ক্রিয়ার একটা ফল নতুন যে জাতীয় নাগরিক পার্টি, তো যেখানে আসলে মূলত শিবির ধারার ওরাই নতুন পার্টি দল করতেছে, তো এটা আমি ওয়েলকাম করি। কারণ হচ্ছে ধরেন ওনারা যে মধ্যপন্থী রাজনীতি করতে যাচ্ছে, তো শিবিরের যে রাজনীতি সেটা তো ওদের সাথে যায় না আসলে। বা যারা ধরেন একটু ডানপন্থী রাজনীতি করতে চায়, বা যারা একটু রক্ষণশীল রাজনীতি করতে চায়, বা যারা একটা অ্যাটাকিং রাজনীতি করতে চায়, পপুলিজম রাজনীতি করতে চায়, তো তারা বিভিন্ন প্ল্যাটফর্মে করতে চায়। এটাকে আমি খারাপ বিষয় দেখি না। আর একটা জিনিস হচ্ছে ধরেন যত বেশি রাজনৈতিক প্র্যাকটিস হবে, যত আইডিওলজি হবে, তত রাজনৈতিক কম্পিটিশনটা পাবো, হেলদি একটা কম্পিটিশন হবে আমাদের। এবং আমরা এরকম একটা যেহেতু বহুদলীয় গণতন্ত্র আমরা বিশ্বাস করি, এই প্র্যাকটিসটা আমরা করতে চাই, সুতরাং এটাকে আমরা খুবভাবে ওয়েলকাম। কিন্তু অনেকে আবার এইভাবেও দেখতে চায় যে ছাত্র তরুণ যাই বলি তার হাত ধরে, তাদের হাত ধরে এত বড় একটা বিজয়, তারপর খুব অল্প সময়ের মধ্যে এত মানে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, যে আলাদা আলাদা। সেটা সত্য, ধরেন সেটা সত্য। ধরেন এখানে আমাদের থাকাটা কি জরুরি ছিল? একত্রে থাকাটা জরুরি ছিল। এক হিসেবে আপনি ওটা ধরতে পারেন, হ্যাঁ এক হিসেবে থাকতে পারলে আরো সংঘবদ্ধ সেই শক্তিটা হতো আর কি। এখন ব্যাপারটা হচ্ছে ধরেন 5ই আগস্টের পরবর্তী সময় ধরেন অনেকেরই তো অনেক চাওয়া পাওয়া ছিল। তো চাওয়া পাওয়ার যখন আপনার তারতম্য হবে, তখন আসলে ধরেন একটা ফ্যামিলিতেও যখন চাওয়া পাতা, তখন ফ্যামিলিগুলো তো ব্রোকেন হয়ে যায়, ব্যাপারটা এরকম আর কি। তখন এখানে ধরেন এটা আসলে এখানে তো আসলে একটা পলিটিক্স, একটা বিশাল বড় একটা ক্যানভাসে, বড় একটা ফ্রেমে, তো সেখানে আসলে ধরেন এই এত বড় ক্যানভাসে এত ইডিওলজিক্যাল ব্যাপারগুলোকে আবদ্ধ করাটা খুব টাফ। তো এটা আসলে যদি তারা রাজনীতি করতে চায়, ওয়েলকাম, কোনো অসুবিধা না। আমি এটাকে পজিটিভলি দেখতে চাই দিন শেষে। আসলে জি, একটু তুলসী গাবাদের মন্তব্য, সেই প্রতিক্রিয়ার দিকে একটু দৃষ্টি ফেরাই। অনেকটা এই যে তুলসী গাবাদের যে মন্তব্য, বাংলাদেশের দুটো তো মোটা দাগে, একটু হচ্ছে সংখ্যালঘু নির্যাতন, যদিও তিনি যখন এই মন্তব্য করেছেন খোদ ভারতে একেবারে ত্রাহি অবস্থা, এবং ইসলামী খেলাফত, এই দুটো বিষয়কে ঠিক ফোকাস দিয়ে তুলসী গাবাদের যে মন্তব্য, এই বক্তব্য আসলে কি বার্তা দিচ্ছে? প্রথমত বিষয় হলো, দেখবেন আপনি যে আমাদের যখন আমাদের যে লাস্ট প্রধানমন্ত্রী, ফেসিস প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সময় ছিলেন, তিনি বারবার একটা কথা বলতেন আর কি, যে আমি সরকার থেকে পড়ে গেলে বা আমি চলে গেলে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ হবে, হ্যাঁ এখানে একটা ইসলামিক রাষ্ট্র হবে, এটার যে গণতান্ত্রিক প্র্যাকটিস, সেই গণতান্ত্রিক প্র্যাকটিস থাকবে না, নানা রকম আলাপ তিনি দিতেন। কিন্তু আপনি দেখেন গত 6 মাস 7 মাসে সেই ঘটনা কিন্তু ঘটে নাই। হ্যাঁ, আপনি এটা লক্ষ্য করতে পারবেন যে মনে করেন যে একেবারে সমাজের মধ্যে আমাদের সেই উপাদানগুলো নেই, সেটা আমরা অস্বীকার করতে পারবো না, আমাদের উপাদানগুলো রয়েছে। কিন্তু আপনি এগুলো লক্ষ্য করেন, প্রত্যেক সমাজেই এরকম উপাদান থাকে। আপনি প্রত্যেক সমাজে রক্ষণশীল মানুষ পাবেন, একই সাথে প্রত্যেক সমাজে প্রগতিশীল লোক পাবেন। কিন্তু মনে করেন যে যখন আপনি একটা সাইডকে দেখাচ্ছেন, আপনি যখন দেখাচ্ছেন যে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, সেটা আপনি দেখাচ্ছেন, সেটাকে আপনি পোর্টফোলিও করছেন, কিন্তু একই সাথে সেই সংখ্যালঘুদের উপর নির্যাতনের যে প্রতিবাদ এই দেশে রয়েছে সমানতালে, এবং আমি বলতে চাই কয়েক অংশে সেই হামলার থেকেও বেশি জোরদার, সেইটাকে কিন্তু তিনি মিস করছেন। তখনই বুঝতে হবে যে তার অন্য কোনো ইন্টেনশন রয়েছে তার এই বক্তব্য দেওয়ার ক্ষেত্রে। আমি অলরেডি, যেহেতু এটা একটা মানে হাইলি সরকারি বিষয়, হাইলি গভর্নমেন্ট অফিসিয়ালদের বিষয়, আমাদের চিফ অ্যাডভাইজারের কার্যালয় থেকে প্রেস রিলিজ গেছে, বার্তা গিয়েছে, ক্লিয়ার বার্তা গিয়েছে। আমাদের আজকে আমি যদি ভুল করে না দেখি, পররাষ্ট্র উপদেষ্টা তিনিও আজকে বার্তা দিয়েছেন। ফলে আমার মনে হয় এটা গভর্নমেন্টের ডিল করা উচিত, প্রথমত এক বিষয়। কিন্তু এইখান থেকে আসলে কিছু জিনিস আমাদের বের করে নিয়ে আসতে হবে, যেটা খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটি জিনিস হলো, যেহেতু তিনি একটি অফিসিয়াল পোস্টে আছেন, অফিসিয়ালি একটা পোস্টে আছেন, একটা গুরুত্বপূর্ণ পোস্টে আছেন, তো প্রথমে তো আসে আমাদের আমেরিকান রাষ্ট্রদূতদের সাথে কথা বলতে হবে যে তিনি যে কথাটা বলেছেন সেই কথাটার বেসিস কি কি তথ্য প্রমাণ আসলে তাদের কাছে আছে। এমনও তো হতে পারে এমন কিছু তথ্য প্রমাণ আছে যেগুলো আমাদের কাছে নেই, তাহলে ওকে ডান, আমরা এগুলো ব্যবস্থা নিব। কিন্তু এই যে একটি ফ্রেম করে ফেলা, এবং এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে আপনি যদি দেখবেন যে ইন্ডিয়ান মিডিয়া যেভাবে আসলে দেখাতে চায়, চিত্রায়িত করতে চায় বাংলাদেশের সিনারিওটাকে, সেইটাই কিন্তু আসলে তার মুখ দিয়ে বের হয়ে এসেছে। কিন্তু এমন কোন সময়টাতে বের হয়ে এসেছে, যখন হোলিকে কেন্দ্র করে ইন্ডিয়াতে, ভারতে হোলির পর থেকে এখন পর্যন্ত নানান জায়গায় ঘটনা ঘটে গিয়েছে, সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে। এমনকি আজকেই তো আপনাদের নিউজের শুরুতেই যখন পড়া হলো, তখন দুইটি প্রদেশে মারামারি এবং মনে করেন যে দাঙ্গার একটা আওয়াজ কিন্তু পাওয়া গেল। কিন্তু আপনি দেখেন অন্যদিকে যদি বাংলাদেশের দিকে আপনি তাকান, যখন আমাদের অ্যাডভোকেট মারা গেলেন চট্টগ্রামে,
আমাদের আলিফ, আমাদের সহযোদ্ধা, তিনি যখন মারা গেলেন, তাকে যখন হত্যা করা হলো, এর পরের দিন নানান জায়গা থেকে উস্কানি থাকতে পারে, কিন্তু আপনি দেখেন বাংলাদেশে কিন্তু কোথাও কোনো দাঙ্গা হয় নাই। এখন বাংলাদেশের মানুষের এইখানকার যে এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টে আসলে এক প্রকার একত্রে থাকার একটা মেন্টালিটি কিন্তু এই দেশের মানুষের মধ্যে রয়েছে। এই দেশে আপনি যদি দেখবেন যে সংখ্যালঘু নির্যাতন কিন্তু আসলে একটা উসিলা, আসলে কিন্তু প্রপার্টির উপর আক্রমণ। এই জায়গাটা আসলে বাংলাদেশে একটা লম্বা সময় ধরে আসলে আইডেন্টিফাইড হয় নাই, যে কখনোই কিন্তু যখনই কোনো আপনি দেখবেন যে হিন্দু মন্দিরে আক্রমণ হচ্ছে, মনে হবে যে এটার একটা কালারিং দেওয়া হয় ধর্ম দিয়ে, কিন্তু আসলে দেখবেন ওই জমিটা দখলের এক প্রকার কারো না কারো ইন্টেনশন আছে। সো আপনি যদি 100 জন পাঠিয়ে দেন এবং আপনি বলেন যে আমি ইসলামের নামে এই কাজ করে আসলাম, আপনি কিন্তু কেউ কিন্তু ডিনাই করতে পারেন, কিন্তু লোক কিন্তু 100, কিন্তু আপনি দেখবেন ওই সমাজে আছে 1 লাখ 2 লাখ মানুষ, কিন্তু এই 100 রিপ্রেজেন্টেশনাল হয়ে যায় সবার। ফলে বাংলাদেশে এইটার একটা ক্রাইসিস আগে রয়েছিল, কিন্তু আমরা মনে করি যে সামনের দিনে বাংলাদেশ আসলে রিয়েল ক্রাইসিসগুলো ফেস করবে, মানে রিয়েল ক্রাইসিসগুলোকে ফেস করে এগুলো সমাধানের দিকে আগাবে, এক প্রকার ডিনায়াল রাজনীতিটা সরাবে। কিন্তু তারপরও ইন্ডিয়ার যে অবস্থা, সেই অবস্থার তুলনায় কিন্তু বাংলাদেশে আসলে ওই অবস্থাটা এখানে কিন্তু এখানে মনে করেন অনেক বিচ্ছিন্ন ঘটনা ঘটে। যেমন মনে করেন আমাদের দেশে কিছু ঘটনা ঘটছে, যে এই ঘটনাগুলোকে সিরিয়াসলি আমাদের অ্যাড্রেস করতে হবে। যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কয়েকজন হিন্দু ছাত্রকে, 2 জন হিন্দু ছাত্রকে বহিষ্কার করা হয়েছে ধর্মীয় অবমাননার অভিযোগে। এখন আমি যদি ধরি তাদের বয়স কত, এক একজনের 20, 21, 22, তো এই বয়সে যদি কেউ একটা কিছু করেও সেটা কিন্তু কথাবার্তার মাধ্যমে এটা সমাধান করা যায়। কিন্তু আমার মনে হয় যে প্রশাসনেরও এরকম প্রশাসনিক কর্মদক্ষতা আরো বাড়ানো প্রয়োজন, এই জিনিসগুলো পরিবর্তন করা প্রয়োজন। কারণ এগুলো না করলে যেটা হবে, এই যে তুলসী গ্যাবার্ড বা বিভিন্ন ইন্ডিয়ান মিডিয়া, তারা কিন্তু আসলে এই সুযোগগুলো খুঁজে, হয়তোবা থাকে জিনিসটা ছোট, কিন্তু তারা এটার পোর্টফোলিও করে অনেক বড়। কিন্তু এগুলো যদি আমাদের সিনসিয়ারিটি এবং ম্যাচুরিটি দিয়ে ডিল করতে পারে, আমার মনে হয় না যে তারা এইসব বলারও আরো। স্টুডিও আলোচনায় ফিরছে একটা ছোট্ট বিরতির পর। দর্শক, নিউজ এন্ড ভিউজ একটা ছোট্ট বিরতি, সাথে থাকুন, ফিরছি বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ এন্ড ভিউজে। ডাক্তার রাকিব আল হাসান, এই যে তুলসী গ্যাবার্ডের মন্তব্য, এবং অনেকরাই যেটি বলছিলেন যে এখনও কি তাহলে ঠিক যুক্তরাষ্ট্র ভারতের চোখ দিয়ে, আমরা আগেও যেটা বলতাম যে ভারতের চোখেই বাংলাদেশকে দেখার একটা প্রবণতা যুক্তরাষ্ট্রের, এই প্রবণতা থেকে কি এখনো বেরোতে পারলো না তারা? আসলে এটা বেরোটা খুব কঠিন। আপনাকে আবার ধন্যবাদ। আমি একটু বলি তুলসী গ্যাবার্ডের বিষয়টা একটু বলি আপনাকে। ধরেন তুলসী গ্যাবার্ডের আমরা আমেরিকার পলিটিক্স যদি আপনি দেখেন, আমেরিকা ধরেন 50টা স্টেটস মিলে একটা বিশাল বড় একটা রাষ্ট্র, এবং তাদের আসলে ধরেন প্রত্যেকটা আমাদের দেশের মতো সিস্টেম না। ধরেন আমাদের যেরকম স্বরাষ্ট্রমন্ত্রী পুরো বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে হয়, যুক্তরাষ্ট্র কিন্তু সেমটা, মানে তার প্রত্যেকটা স্টেটের গভর্নমেন্ট, ফেডারেল গভর্নমেন্ট আছে। তো আসলে ওদের মূল পলিসি মেকারটা কিন্তু আসলে মূল ফোকাসটা থাকে আসলে পররাষ্ট্রমন্ত্রী কে হচ্ছে। এবং আপনি যদি দেখেন বিগত অ্যান্থনি ব্লিংকেন, এর আগে হিলারি ক্লিন্টন, যারা ছিলেন সবাই প্রচণ্ড পাওয়ারফুল, এবং ধরেন এই যুদ্ধ পরিস্থিতি তৈরি করা, সংলাপ করা, যুদ্ধ থামানো, গ্লোবাল যে ব্যাটেল অর্ডারটা আসলে নিয়ন্ত্রণ করা আসলে মূলত পররাষ্ট্রমন্ত্রীরাই। তা আমাদের এবারে ট্রাম্পের এই রিপাবলিকদের এটা দেখেন, রিপাবলিকদের যে মূল দুই পাওয়ারফুল ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক, দুজনে কিন্তু একটু ধরেন রিপাবলিক ধরনের একটু বাইরে, দুজনে একটু ট্রাম্পিজম ধারালো, ওনাদের সাথে রিপাবলিক সাথে মিলাতে পারবেন না। তারপরে মার্কো রুবিও কিন্তু প্রচন্ড প্রফেশনাল এবং উনি খুবই ধীরস্থির লোক, এবং এই 3 জনের বাইরেও আমি মনে করি সবচেয়ে পাওয়ারফুল লোক হচ্ছে তুলসী গ্যাবার্ড। আপনি যদি দেখেন 9/11-এর পরে যখন তারা এই পোস্টটি ক্রিয়েট করে 2003-4 সালের দিকে, সেটি হচ্ছে আপনার চিফ অফ ইন্টেলিজেন্স, এবং শুধুমাত্র একটাই, আমরা যে FBI, CIA আরও এরকম ওদের যে নামগুলো আছে গোয়েন্দা সংস্থাগুলো, সবগুলো গোয়েন্দা সংস্থার প্রধান হচ্ছে এই তুলসী গ্যাবার্ড। এবং আপনি দেখেন তুলসী গ্যাবার্ডে যদি আপনি একটু ক্যারেক্টার একটু এক্সপ্লেন করতে চান, তাহলে যদি দেখেন তুলসী গ্যাবার্ড হচ্ছে আপনার একসময় সে কংগ্রেস ছিল, সিনেট ছিল আপনার ডেমোক্রেটদেরই। তারপর সে ডেমোক্রেট থাকা অবস্থায় সে তখন একটু তার মধ্যে রিপাবলিকদের আচরণ তার মধ্যে প্রকাশ পায়, তারপর সেখান থেকে বের এখন রিপাবলিক চলে আসে, এবং তার হচ্ছে সে ভারতীয় বংশোদ্ভূত বলা হয়, এবং ধরেন সে হোয়াইট আমেরিকান এবং খ্রিস্টান, কিন্তু তার মা হচ্ছে হিন্দু ধর্মের প্রতি অনুগত থাকার কারণে তাদের সব ভাই বোনদের নামে হচ্ছে কি হিন্দু স্টাইলে রাখা হয়েছে তুলসী গ্যাবার্ড। এবং আপনি দেখেন তুলসী গ্যাবার্ড কিন্তু সে প্রচণ্ড পরিমাণ মোদির সাথে তার পার্সোনাল রিলেশন খুবই ভালো, এবং আপনি দেখেন মোদি যখন এর আগে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল সে এসে দেখা করছিল, তারপরে সে একজন ইসকনের সদস্য বলা যায়। তো আসলে তুলসী গ্যাবার্ড হচ্ছে কি আমাদের এই অঞ্চলের জন্য গত হাসিনা টার্মে বা গত বাইডেনের আমলে যখন আমাদের এই অঞ্চলে সবচেয়ে ধরেন ব্যালেন্সিং বা বাফার ফ্যাক্টর বলা হতো আসলে ডোনাল্ড লুকে। তো ডোনাল্ড লুর জায়গায় যে নিয়ে আসছেন পল কাপুর এবং এই তুলসী গ্যাবার্ড, আসলে এই তুলসী গ্যাবার্ডকে নিয়ে আসলে আমাদের মূলত ইন্টিরিয়াম গভর্নমেন্ট বা আমাদের বাংলাদেশের যারা বাংলাদেশে পলিসি মেকিং আছে তাদেরকে আসলে হোমওয়ার্ক করতে হবে। এবং আপনি দেখেন তুলসী গ্যাবার্ডের প্যাক্টরটা আমি একটু টানি, যখন তুলসী গ্যাবার্ডকে এখানে নিয়োগ দেওয়া হলো, তাদের সিনেটও আটকা দেওয়া হলো, পরে সে সিনেট থেকে যখন পাশ হয়ে বেরো আসলো সে আরও ক্ষমতাধর হয়ে উঠলো আর কি। এখন যখন এই তুলসী গ্যাবার্ডের এই সফর নিয়েও ভারতের আসলে অনেক
প্ল্যান। আপনি দেখেন গতকাল অজিত দোভালের সাথে 1.5 ঘন্টা মিটিং করেছে, আজকে নরেন্দ্র মোদীর সাথে মিটিং করেছে, এবং রাইসিনা ডায়লগও সে আজকে আবার ওদের অজিত দোভালের সাথে মিটিং করেছে, এবং অনেকগুলো ইস্যু নিয়ে হয়েছে। এবং বাংলাদেশের যে ইস্যুটা সে বলেছে, আমার কাছে তার বক্তব্যটা খুব জেনারেলিস্ট মনে হয়েছে। এটা ধরেন আপনার মানে একেবারে খুব আমরা বিত্ত সন্ত্রাস হয়েছে ব্যাপারটা এরকম না, আবার ধরেন একেবারে উড়িয়ে দিব ব্যাপারটা এরকম না। বাট আমাদের তুলসী গাবাটের বিষয়টা একটু খুব প্রিপারেশন নিয়ে থাকতে হবে। কারণ হচ্ছে কি, ধরেন আমরা যদি ডোনাল্ড ট্রাম্প যে নির্বাচনের আগে যখন সে হিন্দুদের সম্প্রদায় নিয়ে টুইট করেছে, আর দেখেন আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি, আমাদের এই যে ধরনের ঘটনাগুলো, এগুলো আওয়ামী লীগের আমলে অনেক হয়েছে। আওয়ামী লীগের আমলে ধরেন আপনার কুমিল্লাতে মন্দির ভাঙা হয়েছে, বৌদ্ধদের মন্দির ভাঙা হয়েছে, রামুতে ঘটনা হয়েছে, ব্রাউনবাড়িয়া বিজয়নগরে আখাউড়া ঘটনা ঘটা হয়েছে, কিন্তু সেগুলো নিয়ে তারা প্রতিক্রিয়া দেখায়নি। এখন যেহেতু ধরেন ভারতের লেন্সে, এবং যেহেতু তারা, আমি সম্পর্কটা এই কারণে আপনাকে টেনেছিলাম, যেহেতু ওই একটা গরিষ্ঠতা রয়েছে এবং আপনাদের এখানে একটা কমন স্বার্থ। এখন ধরেন আপনার এখানে চীন ঠেকাও নীতিতে, ধরেন ভারতের চীন ঠেকাও নীতিতে ভারত এবং আমেরিকা কিন্তু সবসময় এক, এবং যেহেতু ভারত একটা রিজনাল পাওয়ার এবং চীনকে ঠেকানোর জন্য ভারত সবচেয়ে নিকটতম প্রতিবেশী, তো সব মিলে যে জিওপলিটিক্যাল ব্যাটেলের যে গেমটা, সেই গেমটাতে আসলে হচ্ছে ধরেন বাংলাদেশ একটা বাফার স্টেক পড়ে যায়। এবং বাংলাদেশে যেহেতু ধরেন পতিত ফেসিস্ট শেখ হাসিনা যেহেতু পালিয়ে ওখানে রয়েছে ভারতের অনুগত দাসী, এবং ভারত যেহেতু তার জিওপলিটিক্যাল গেম থেকে এখনো বেরোতে পারতেছে না। আপনি ধরেন ভারতেও নানা ধরনের এখানে অনেক ধরনের দাঙ্গা চলতেছে, এখনো ওদের হরিয়ানা রাজ্যে, পাঞ্জাব রাজ্যে কৃষি আন্দোলন চলতেছে, অনেক ধরনের সমস্যা, এবং এই সমস্যাগুলো ঢাকানোর জন্য ধরেন বাংলাদেশের ট্রাম্প কার্ড তারা খেলতে পারে। আপনি যদি দেখেন ভারতের এই মোদির যে হিন্দুত্ববাদী রাজনীতিটা কি, ধরেন আমাকে ভোট দাও, আমি ক্ষমতা আসলে দুনিয়ার সকল হিন্দু সেফ, তুমিও সেফ, সবাই সেফ। তো এই ধরনের রাজনীতি যারা আসলে ন্যাশনালিস্ট রাজনীতি করে বা এরকম ধর্মভিত্তিক রাজনীতি করে, এগুলো আসলে ভয়ঙ্কর রাজনীতি। এবং আপনি যদি দেখেন এই ভয়ঙ্কর রাজনীতির ফসলেই হচ্ছে বাংলাদেশকে দিতে হয়েছিল গত 16-17 বছর ধরে থেকে। আর আপনি দেখেন এই ভারতের এখন যেহেতু 40-45 হাজার আওয়ামী লীগের লোকজন এখানে পালিয়ে রয়েছে, আপনি দেখেন ওদের সামনে বিধানসভা নির্বাচন, এবং ওদের এই নির্বাচনগুলো ওরা আসলে এ ধরনের প্রচারণা চালাতো যে তোমরা যদি আমাদেরকে ভোট দাও তাহলে হচ্ছে কি বাংলাদেশিরা এখানে ঢুকতে পারবে না। এখন যেহেতু 40-45 হাজার বাঙালি ওখানে ঢুকে গেছে, মানে যারা আওয়ামী লীগ পতিত আওয়ামী লীগের দোষরা এখানে ঢুকে গেছে, এখন তারা এটাকে ডিনাই করতে পারতেছে না, এবং তারা বলতেছে যে আমাদের এই অপরাধগুলো তো তারা করতেছে। এখন এটা কিন্তু আসলে আলটিমেটলি বিজেপির ভোটের জন্য, বিজেপির রাজনীতির জন্য খুবই হার্মফুল এবং খুবই ডিজাস্টার জিনিস হবে। এবং দেখেন আসলে তারা করতেছে এবং এটা করবে। ধরেন আওয়ামী লীগ এমন একটা দল, তাদেরকে যদি আপনি ধরেন সারা মরুভূমিতে নিয়ে যান, তাহলে সারা মরুভূমিতে সব বালু খালেজ করে দিবে। আপনি যদি অ্যান্টার্কটিকা নিয়ে যান, সব বরফ খেয়ে ফেলবে। তো এরা যে ভারতে বসে অস্থিরতা করবে না, এটা কোনো গ্যারান্টি নেই। তো সুতরাং এই ধরনের রাজনীতিগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য বাংলাদেশের আগামী দিনে প্রেশারটা আরো বাড়বে। এবং যে কথা আমি শেষ করতে চাই সেটা হচ্ছে, ধরেন আমাদের এই যে সরকারকে এগুলো কঠোরতে নিয়ন্ত্রণ করতে হবে, আমাদেরকে রিঅ্যাক্টিভলি এবং প্রোঅ্যাক্টিভ দুইভাবে কাজ করতে হবে। আমাদের ধরেন মাজার ভাঙার যে কথাগুলো উনি বলছিল, আমাদের যে এই উস্কানিগুলাকে এবং এগুলোকে অনেক বড় করে দেখানো হবে, তো এগুলোকে জানা এবং যাতে কোনোভাবে কোনো সনাতনী ধর্মাবলম্বী সতর্ক থাকাটা খুব জরুরি। কারণ হচ্ছে কি, না হলে আমাদের এখানে ওরা বসে আছে আমাদের এখানে কোনো একটা ডিজাস্টার ইউজ করার জন্য এবং আমাদেরকে অস্থিতিশীল করার জন্য, এবং আমরা কোনো ট্র্যাপে পা দেওয়া যাবে না। জি, অনেক এই যে ভূ রাজনীতির যে নতুন সমীকরণ, সেখানে আমাদের সতর্ক থাকা এবং পুরো একটা বড় ক্যানভাসে যদি দেখতে চাই, জাতিসংঘ মহাসচিবের সফর, চীন, ভারত, পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? প্রথমত বিষয় হলো যে আমাদের যে সাউথ এশিয়ান যে পলিটিক্স, আমাদের সাউথ এশিয়ান পলিটিক্সের সামনের দিনে যেটা আমার সহ আলোচকও বললেন, এটা খুবই গুরুত্বপূর্ণ যে সামনের দিনে যে রাজনৈতিক ল্যান্ডস্কেপ, সেই জিওপলিটিক্যাল ল্যান্ডস্কেপে সাউথ এশিয়া খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এখানে আমেরিকান একটা নীতি আছে, চাইনিজ একটা নীতি আছে, ভারতীয় নিজের একটা নীতি আছে, এবং আপনারা যে দেখবেন যে এই তিনটা রাষ্ট্র যেহেতু ইকোনমিক্যালি অনেক বড়, তাদের একটা বিশাল ইনভেস্টমেন্ট জাল বা ইনভেস্টমেন্ট নেটওয়ার্ক কিন্তু আসলে এই অঞ্চল দূরে রয়েছে। ফলে তাদের এখানে যে সবারই আলাদা আলাদা স্বার্থ থাকবে, এটা খুবই স্বাভাবিক, এবং সেই স্বার্থের জন্য তারা যে রাজনীতিগুলো করবে, বিভিন্ন রকমের ঘটনা ইনিশিয়েটিভ করবে, এগুলো খুবই স্বাভাবিক বিষয়। এখানে আসলে বাংলাদেশের যেটা করণীয় সেটা হলো বাংলাদেশের খুবই সিম্পল লাইন, আমাদের আসলে বেনিফিট কিসে হবে, আমরা কোন ঘটনায় কিভাবে বেনিফিটেড হবো, আমরা বেনিফিটেড হবো। আপনি দেখুন এই যে জাতিসংঘের মহাসচিব আসলেন, জাতিসংঘের মহাসচিব আসলেন, তিনি রোহিঙ্গা ক্যাম্পে গেলেন, সেখানে একটি প্রোগ্রাম হলো, এটা কিন্তু খুবই সিগনিফিক্যান্ট একটি প্রোগ্রাম। কী কারণে সিগনিফিক্যান্ট? বা আপনি দেখবেন যে গত একটি লম্বা সময় 10-12 বছর এই যে রোহিঙ্গা যে সংকট বা এই যে সমস্যাটা, সেই সমস্যাটা কিন্তু আমরা কোনোভাবে সমাধান করতে পারলাম না। এটা দুই দিকের এই বিষয় আছে। এক হলো আমরা রাষ্ট্র হিসেবে এই যে একটা বার্ডেন নেওয়া, এতগুলো মানুষের বার্ডেন। দ্বিতীয়ত আপনি যদি হিউম্যানিটেরিয়ান বা একটা মানবিক জায়গা থেকে আপনি যদি লক্ষ্য করেন, এই যে মানুষগুলো আসলো, তারা আসলে যেইভাবে থাকছেন বা তাদের আসলে যেভাবে বড় হওয়া হচ্ছে, তাদের ক্যাম্পগুলোতে যে বাচ্চাগুলো বড় হচ্ছে, তাদের যে জীবন, সেই জীবনটাও আসলে তো একটা অনিশ্চিত জীবন। ফলে এই যে অনিশ্চয়তা, এই অনিশ্চয়তা এবং একই সাথে আমাদের যেই প্রবলেম আসলে অ্যারাইজ করছে, সেটার জন্য আমরা কিন্তু সেটা ডিল করতে পারিনি গত 15 বছর। কারণ শেখ হাসিনার একটি পররাষ্ট্রনীতি ছিলই যে তিনি সকল বিদেশি শক্তিকে খুশি রাখবেন, চায়নাকেও খুশি রাখবেন, ইন্ডিয়াকেও খুশি রাখবেন, সবাইকে ম্যানেজ করে চালাবেন, সবাইকে ম্যানেজ করবেন।
এখন আপনি যখন কোনো জায়গায় সবাইকে ম্যানেজ করতে যান তখন কিন্তু ম্যানেজ করার প্রথম ক্রাইটেরিয়া হলো আপনার নিজের স্বার্থ আসলে একটু একটু করে জলাঞ্জলি দেওয়া শুরু করতে হবে। ফলে আমার মনে হয় যে জিওপলিটিক্যালি সিচুয়েশন আরও কঠিন হইতে পারে। আপনি অলরেডি আজকে বাংলাদেশে আরসার একজন মুখ্য নেতা আয়াতুল্লাহ, তাকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে, কিন্তু খুবই সিরিয়াস। ফলে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমরা একটা নর্মাল সময় ধরে, যেমন এখন হলো মায়ানমারের সাথে আমরা ভুল করে না থাকলে আমাদের যে বর্ডার আমরা শেয়ার করছি, এই বর্ডারে কন্ট্রোল আসলে কিন্তু এর মধ্যে মায়ানমার রাষ্ট্রের নেই, এর মধ্যে কন্ট্রোল নিয়েছেন একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। ফলে এরকম একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বা তাদের দেশে হয়তো বা তারা স্বাধীনতার জন্য কাজ করছেন, সেটা অলোকে বাংলাদেশ আসলে কিভাবে ডিল করবে, এগুলো খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমার মনে হয় যে এই অঞ্চলের বিশেষ করে মায়ানমারের সাথে যে পলিটিক্স, এখানে চাইনিজ বড় ইনভেস্টমেন্ট আছে, এখানে ভারতের বড় ইনভেস্টমেন্ট আছে। মানে আপনি যখন দেখবেন এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেমন আপনি দেখবেন মোদির যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথেই কিন্তু আপনার আমেরিকান ফরেন মিনিস্টার প্রথম মিটিংটা করেছেন। এখন এটার অনেক দিকের অনেক রকমের সিগন্যাল আছে, অনেক ধরনের অনেকভাবে বক্তব্য দিচ্ছেন। তো সেই বক্তব্য বা জিওপলিটিক্যালি ইন্ডিয়া কি চাচ্ছে এখানে ইন্ডিয়ার ইনভেস্টমেন্টের জন্য, চায়না কিভাবে তার ইনভেস্টমেন্ট সেভ করতে যাচ্ছে, এগুলো তাদের দিক থাকতে পারে। কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশের রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে ফোকাস করতে হবে যে আমাদের জন্য কি বেনিফিটেড, এই মানুষগুলো যেন সসম্মানে তার দেশে ফেরত যেতে পারে, তার ভূখণ্ডে ফেরত যেতে পারে এবং সেখানে একটা স্বাভাবিক জীবন তারা পালন করতে পারে। এটাতে আমরাও যেমন লাভবান হব, এই মানুষগুলো লাভবান হবে। ফলে আমার মনে হয় এইদিকে আমাদের মনোযোগটা বেশি দেওয়া জরুরি এবং এই দিকেই আমাদের নেগোসিয়েশনটা আগায় নিয়ে যাওয়া জরুরি। এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের পররাষ্ট্র মন্ত্রণালয় যেভাবে এটা ডিল করছেন বা যেভাবে এই প্রোগ্রামটা আয়োজন করেছেন, আমরা শুনেছি যে একটি সামিট হওয়ার কথা রয়েছে, সামিট আয়োজন করার প্ল্যান রয়েছে এই রোহিঙ্গা এজেন্ডা নিয়ে। আমরা মনে করি এই প্রোগ্রামগুলো ইনিশিয়েট করা খুবই জরুরি, কারণ এই প্রোগ্রামগুলোর মাধ্যমেই দেখা যাবে যে আমরা এই জিওপলিটিক্যাল জায়গায় আমরা যে একটা নিউট্রাল প্লেয়ার বা আমরা যে আসলে সবার সাথে ইয়েস স্যার করবো, এই যে আমাদের একটা মেন্টালিটি ছিল, এই মেন্টালিটি থেকে বের হয়ে যে বাংলাদেশের সাথেও যদি কোনো ডিল করতে হয় ইউ হ্যাভ টু নেগোশিয়েট এবং বাংলাদেশের স্বার্থকে গুরুত্ব দিতে হবে। আমরা নিশ্চয়ই যখন আমি নেগোসিয়েশনে বসবো, আমি তো আমার স্বার্থকে আপল করেই আমার নেগোসিয়েশনটা চালিয়ে যাবো আর কি। জি, ডাক্তার রাকিব আল হাসান, একটু নির্বাচন সংস্কারে এদিকে একটু দৃষ্টি দিয়ে, হাতে বেশি সময় নেই। এই যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলে আবার সংলাপ বৃহস্পতিবার শুরু হচ্ছে, প্রশ্নটা এভাবে রাখতে চাই, এই যে এক ধরনের ধোঁয়াশা তৈরি হচ্ছে নির্বাচন নিয়ে, এই কথা বলা হচ্ছে যে সংক্ষিপ্ত সংস্কার, বৃহৎ সংস্কার, এগুলো নিয়ে এক ধরনের নির্বাচন নিয়ে দিন শেষে ধোঁয়াশা তৈরি হচ্ছে কিনা, ঐক্যমত্য কমিশনের এই ঐক্যমত্যটা আসলে কতটা চ্যালেঞ্জিং হবে? ঐক্যমতের যে কমিশন গঠন করা হয়েছে এবং এখানে 6টি সংস্কার কমিটি, তারা 5টি জমা দিয়েছে, যেটি বৃহস্পতিবার আবার বাকিটা সংলাপ শুরু হবে এবং ঈদের পরে সম্ভবত ঐক্যমতগুলো সবাই বসা শুরু করবে। তাছাড়া আমি আপনার যদি সময় থেকে আমি একটু রোহিঙ্গা ইস্যুটা নিয়ে জাতিসংঘ মহাসচিব 1 মিনিট বলতে চাই। সেটা হচ্ছে দেখেন আমাদের রোহিঙ্গার ইস্যুটা যে জিনিসটা, তার আগে আমাদের আরেকটা জিনিস এখানে মিসিং হয়েছে, সেটা হচ্ছে আমাদের গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী এখানে এসেছিল একই টাইমে, তখন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস তিনি এসেছেন এবং অ্যান্টনিও গুতেরেসের এই সফরটি কিন্তু নতুন না, উনি এর আগেও 7 বছর আগে বাংলাদেশ সফর করেছেন, তারও আগে বান কি মুন বাংলাদেশ সফর করেছেন। তো সেটার একটা রুটিন ফ্রেমওয়ার্ক, এটাকে খুব বেশি হাইলাইট করার কিছু নাই আর এটাকে খুব ডিনাই করার কিছু নাই। ধরেন হচ্ছে কি, এটা উনি প্রতি রমজান মাসে যেখানে মুসলিম শরণার্থীরা খুব বিচ্ছিন্ন কষ্টে থাকে তাদের সাথে উনি একবেলা ইফতার করেন, এই হচ্ছে ব্যাপারটা। আর এখানে হচ্ছে ধরেন আমাদের এই জি পলিটিক্যাল গেমে যে রোহিঙ্গার যে ইস্যুটা, এটা একটা গ্লোবাল ইস্যু এবং কুতুং পালং যে অঞ্চলে পৃথিবীর সবচেয়ে বড় শরণার্থী শিবির এবং সেখানে টোটাল 93 রোহিঙ্গাদের 93% এখানে আপনার এখন আনঅফিসিয়াল হিসেবে 13 লক্ষের বেশি। তো সেটার জন্য আমি সবচেয়ে যে জিনিসটা মিসিং হয় সেটা হচ্ছে ধরেন আমাদের এই রোহিঙ্গা সংকটটা সমাধান করার জন্য যে এখানে আসলে মানে ভারত, রাশিয়া, আমেরিকা কিংবা হচ্ছে আপনার ইউএন বা অন্যান্য সংগঠন হচ্ছে সবচেয়ে বড় জড়িত হচ্ছে চীন। কারণ হচ্ছে এখানে 33 লক্ষ একর যে ভূমিটা রয়েছে তার ভূমির নিয়ন্ত্রণ হচ্ছে চীনের কাছে এবং হচ্ছে এর প্রক্সি হিসেবে আপনি যদি দেখেন ওদের আরাকান আর্মি কিংবা আরসা প্রত্যেকটা কিন্তু চীনের সাথে খুব ঘনিষ্ঠতা রয়েছে এবং এখানে অনেক স্বার্থ রয়েছে। এবং আরেকটা জিনিস এটা রয়েছে, এখানে ধর আপনার করিডোর করার জন্য প্ল্যানিং করা হয়েছে, কিন্তু এখন এই করিডোরটা ব্যাপারে আমরা যতটুকু জানি সম্মত হয়েছে, কিন্তু এখানে অনেক কিছু রিস্ক রয়েছে। আমি আপনাকে যদি বলি, ধরেন হচ্ছে এখানে আরেকটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস রয়েছে। আপনি দেখেন যেহেতু ইউএস এর ফান্ডগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তারা $12.5 করে মাথা পিছু পেতো, এখন এটাকে এপ্রিল মাসে এটা $6 পড়ে যাচ্ছে। তো এখন যে ক্রাইসিসটা তৈরি হচ্ছে, $6 হলে আপনার প্রতিদিন 24 টাকা করার পর 3 বেলা, এটা তো পসিবল না। তো সেই জায়গা থেকে ধরেন আবার এখানে যে ইয়াং যে পপুলেশন, উনি যে কথা বললো যে রোহিঙ্গা শিশুদের এখানে গ্রোয়িং এজ যারা, তাদের হচ্ছে কি আপনার 41% মানে অপুষ্টির শিকার, আমিষের অভাব, উচ্চশিক্ষার অভাব এবং এখানে প্রচুর পরিমাণে বায়োলেশনের একটা চান্স রয়েছে। এবং যে করিডোর রয়েছে হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস দিয়া, ক্রাইসিসের জন্য যে করিডোরের মাধ্যমে ওদের ওই আপনার যুদ্ধের কারণে খাদ্যদ্রব্য পাঠানো যাচ্ছে না। তো সেই জায়গা থেকে ধরেন আপনার এখানে যে একটা ব্যাটল দেওয়া হয়েছে, কিন্তু এটাকে আপনি দেখেন অলরেডি কিন্তু একটা ইউএনডিপির একটা চালান চলে এসেছে, বাংলাদেশ গভর্নমেন্ট জানে না। এখন হচ্ছে কি তাদেরকে এখন মাত্র জানানো হয়েছে। তো এখন এরকম করিডোরে কিন্তু আবার রোহিঙ্গা ফেরত আসতে পারে,
ব্যাপারটা হচ্ছে রোহিঙ্গা ফেরত আসতে পারে, অস্ত্র চোরা চালানো আসতে পারে, কিংবা এখানে আপনার মাদকও আসতে পারে। তো সেটা খুব স্ট্রিক্টলি ডিলিং করতে হবে। এবং এখানে হচ্ছে ধরেন আপনাকে আমাদের যে রোহিঙ্গা বিষয়ক একজন দূত নিয়োগ করা হয়েছে, এবং এখানে 3টি মোটা দাগে ক্যালকুলেশন হিসাব করা হয়েছে। একটা হচ্ছে নো ফ্লাই জোন, সেফ হ্যাভেন, আর হচ্ছে R2P, এই 3টি প্রসেসে। তো সেটা তো আবার অনেক জিওপলিটিক্যাল গেম। এখন এগুলো হচ্ছে বাংলাদেশকে কীভাবে ডিলিং করতে হবে, এখন এটা বাংলাদেশের পরবর্তী একটা যাতে লিগেসি কন্টিনিউস থাকে সেটা একটা জরুরি। এবং এটার উপর নির্ভর করছে সামনে কিন্তু চীন সফর যাচ্ছেন ডক্টর ইউনূস 26শে মার্চ। এবং এই চীন সফরের পরে আমার কাছে মনে হচ্ছে যে ধরেন যেহেতু চীনের হাতে, আমি এই কারণে প্রশ্ন করে টানলাম, যেহেতু চীনের হাতে মূল ব্যাটল পাওয়ারটা, এবং আপনি ধরেন চীনের সাথে কী টাইপের নেগোশিয়েট করবেন, এবং এই বাংলাদেশ এত কেন গুরুত্বপূর্ণ প্লেয়ার হয়ে উঠছে। আপনি দেখেন ঢাকা 400 বছর পুরাতন শহর, এখানে ধরেন ওলন্দাজ, পর্তুগিজ, আর্মেনিয়ান, এরা সবাই এখানে শাসন করে গেছে। আপনি দেখেন এখানে মানে আমরা খুব ছোট দেশ হতে পারি, কিন্তু আমাদের জনসংখ্যা একটা বিশাল একটা ক্যাপিটাল, এবং আমাদের এখানে একটা জিওপলিটিক্যাল একটা ম্যাগনেটিক স্ট্রাকচারে একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাটল ফিল্ড। আপনি দেখেন এখানে যে আমরা সম্রাট আকবর ভারতে বসে, বাদশাহ, তারপর হচ্ছে আপনার শাহজাহান, জাহাঙ্গীর, তারা ওখানে বসেও এখানে শাসন করেছে। তো বাংলাদেশ হচ্ছে কি ধরেন, এটা হচ্ছে ধরেন একটা পুলসিরাত, এটা আসলে কেউ হাতছাড়া করতে চায় না, ভারত হাতছাড়া করতে চায় না, কারণ ভারতের এখানে 7 সিস্টার রয়েছে, এখানে কোয়াড, IPS, অনেক ধরনের ক্যালকুলেশন রয়েছে। তো এই ক্যালকুলেশনগুলো ধরেন আমরা বাংলাদেশ যদি জনগণের স্বার্থে করতে পারে, এবং এগুলা খুব সাবধানে পা ফেলতে হবে, এবং এই পা ফেলাটা বাংলাদেশের জরুরি। রাইট ম্যান, রাইট পারসন, রাইট ডিসিশন দরকার। আবার হচ্ছে আপনার আমি এই ঐক্যপটে আসি, ছোট করে কতটুকু হবে বা কি হবে। এখন হচ্ছে কি ধরেন চায়না সফরের পরে আপনি ধরেন এখানে তো সবাইকে খুশি করতে পারেন, উনি যেটা বললেন যে সবাইকে খুশি করার যে টেন্ডেন্সি, আপনি সেটা পারবেন না, কারণ আমাদের বাংলাদেশের তো সেই ধরনের রিসোর্স নাই। তো আপনি সবাইকে খুশি করাটা আপনার পসিবল না, দুনিয়াতে কারোই খুশি করা পসিবল না। তো সেই জায়গা থেকে ধরেন আমি চায়নাকে বেশি দিতে গেলে ভারত অখুশি হয় কিনা, মিয়ানমার অখুশি হয় কিনা, আমেরিকা অখুশি হয় কিনা। তো এই সব কিছু মিলে যদি পরিস্থিতি যদি অস্থিতিশীল হয়ে যায়, তাহলে আমি মনে করি যে ইলেকশন কিন্তু পিছিয়ে যাবে, এবং এই ঐক্যমতটা কিন্তু তখন বাংলাদেশ অস্থিতিশীল হয়ে যাবে। এই কারণে হচ্ছে কি আমার মনে হচ্ছে আপাতত আমরা চীন সফরটাকে ফোকাস করতে চাই। জি, অনেকরা এই যে ডাক্তার রাকিব আল হাসান নানা ব্যাখ্যা দিয়ে বলছিলেন যে নির্বাচন পিছিয়ে যাওয়া একটা সংখ্যা, বিএনপি কিন্তু এই কথাই বলছে যে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা দরকার, টালবাহাটা না করা, এই যে এবং সংক্ষিপ্ত সংস্কার, বৃহৎ সংস্কার, এসব নিয়ে ধোঁয়াশা তৈরি না করা। আসলে প্রথম বিষয় হলো সংস্কার কি হবে না হবে সেটাই তো এই জাতীয় ঐক্যমত কমিশনের মিটিং থেকে হবে, তাই তো? আমরা কিন্তু বারবার এটাই বলছি যে আপনারা রাজপথ কেন গরম করতে হবে এই ইস্যুতে। আমি যদি ভুল করে না থাকি, গতকালকেও ডক্টর মোহাম্মদ ইউনূস পুলিশের সাথে, পুলিশের এসপিদের সাথে তার মেবি একটি সভা ছিল, সেখানে কিন্তু তিনি স্পষ্ট বলেছেন যে আমাদের অলরেডি 7 মাস চলে গেছে, আমাদের হাতে সময় কম, ডিসেম্বরে আমাদের নির্বাচন করতে হবে, তার আগে আমাদের পরিবেশ তৈরি করতে হবে। তার মানে আপনি যদি ভুল না করে না থাকেন, ডিরেকশন তো ক্লিয়ার, ডিরেকশন ক্লিয়ার, এক প্রকার রোড ম্যাপও ক্লিয়ার নিশ্চয়ই। কিন্তু আপনাদের দলের পক্ষ থেকে তো আবার বলা হচ্ছে যে নির্বাচনের রোড ম্যাপের চেয়ে এখন বেশি দরকার সংস্কার আর বিচার। আমরা যেটা বলছি, আমরা নির্বাচনেই যেতে চাই, নির্বাচনই আমাদের গন্তব্য। বাংলাদেশ একটি গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে যাবে, একটি গণতান্ত্রিক সরকারের হাতে থাকবে, এটা তো আমরাই চেয়েছি, এই জন্যই তো এত বড় আন্দোলন বা এই লম্বা সময় ধরে আন্দোলন। কিন্তু আমরা বলছি যে এই যে সাধারণ মানুষেরও একটি ধারণা রয়েছে যে কি কারণে কিছু হয় না, কারণ সিস্টেম এরকম। তো আমরা বলছি যে আপনি যদি ওই একই সিস্টেম নিয়ে আবার ইলেকশনে যান, তাহলে তো একই শক্তি আবার তৈরি হবে, একই রকমভাবে পুরো বিষয়টা চলবে। তো আমরা বলছি একটি সংস্কারের রোডম্যাপ, যে রোডম্যাপের শেষটা হলো ইলেকশন। সো জাতীয় ঐক্যমত কমিশন মিটিংয়ে বসেছে, যদি সংস্কার কিভাবে হবে না হবে এটা যদি ডিসাইডেড হয় 2 মাসের মধ্যে, তাহলে আপনি ইলেকশনে যেতে তো কোনো সমস্যা নেই, মানে কারো তো এখানে ডিনায়াল নাই। কিন্তু আমরা বলছি এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক প্রকার তাড়াহুড়া শুরু হয়ে গেছে, যে কত তাড়াতাড়ি নির্বাচন, কি জানি একটা ভয় তাদের মধ্যে শঙ্কা কাজ করছে। কিন্তু আপনি দেখেন রোডম্যাপ নিয়ে কোনো সমস্যা নেই, ঐক্যমত কমিশন এমনও না যে সংস্কারগুলো গভর্নমেন্ট নিজে নিজে ঘোষণা করে দিবে, সবার সাথে আলোচনার মাধ্যমে হবে। ফলে আমার মনে হয় যে আসলে আমাদের এটা একটা সুযোগ আমরা পেয়েছি। আমরা জানি না আমরা কতটুকু সংস্কার করতে পারবে বা কতটুকু আসলে যেতে পারা যায়, কিন্তু যতটুকু ঐক্যমত হয় সেই ঐক্যমত গঠন করা জরুরি। এবং আমরা কিন্তু বলছি যে আমরা কিন্তু নির্বাচনটাই চাই, কিন্তু আমরা বলছি যে এরকম একটি গণঅভ্যুত্থানের পরে আমরা দেখেছি প্রত্যেক দেশেই এটি গণপরিষদ নির্বাচন হয়েছে। আপনি যদি বাংলাদেশের কথাই দেখেন, মানে আমাদের হিস্ট্রিতেই যদি আপনি দেখেন, 69-এর গণঅভ্যুত্থানের পরে কিন্তু গণপরিষদ নির্বাচনে, এই যে 70-এর যে নির্বাচনটি, এটি কিন্তু একটি গণপরিষদ নির্বাচন একই সাথে ছিল, যে এই অ্যাসেম্বলি সংবিধান তৈরি করবে, নতুন সংবিধান। এটি গণঅভ্যুত্থান মানে কি, যে আপনার যত রকমের স্থাপনা, যত রকমের প্রতিষ্ঠান সবকিছু ফেইল্ড, জনগণ নিজে নেমে এসেছে, কোনো রাজনৈতিক দলের ব্যানারেও নেমে আসেনি, নিজের থেকে নেমে এসেছে, এবং নিজের থেকে নেমে এসে একটি আন্দোলন গঠন করেছে। ফলে সেই জায়গা থেকে আমরা যেটা বলতে চাই যে একটি গণপরিষদ নির্বাচন, যে এবং এটার জন্য যেহেতু বিএনপির সাধারণ নির্বাচন বা জাতীয় নির্বাচনের জন্য বিএনপির তারা বেশি, তাহলে সেই নির্বাচনের সাথেই হোক, একই অ্যাসেম্বলিতে হোক, সেই অ্যাসেম্বলির মাধ্যমে আমরা একটি সত্যিকারের গণতান্ত্রিক সংবিধান, যেটা জনগণের আকাঙ্ক্ষা ক্যারি করবে, জনগণের আকাঙ্ক্ষা ধারণ করবে, সেই পথে আমরা হাঁটতে পারি। জি, রাকিব আল হাসান, আপনিও কি মনে করেন কিনা নির্বাচন নিয়ে একটু তাড়াহুড়োই হচ্ছে?
তাড়াহুড়োর যথেষ্ট পরিমাণ কারণ আছে। কারণ হচ্ছে কি ধরেন বিএনপি বা অন্যান্য যারা পোরখাওয়া রাজনৈতিক দল বা রাজনৈতিক শক্তি, তারা আসলে এখানে একটা অদৃশ্য শক্তি খেলা দেখতে পাচ্ছে। -4 ফর্মুলা, 2 ফর্মুলা, 1 ফর্মুলা, কিংবা আরেকটি 111, আরেকটি জলপাই কোর্টের শাসন, এই জাতীয় অনেক কিছু তারা আশঙ্কা করতেই পারে। কারণ হচ্ছে ধরেন 111-এর তো সবচেয়ে বড় ভিকটিম, বড় সাফারত তো বিএনপি ছিল, এটা তো অস্বীকার করার কোনো ওয়ে নেই। তো এখন ধরেন হচ্ছে কি আসলে আমাদের যে ধরনের একটা অস্থিতিশীল করার পরিকল্পনা চলছে, আর যেহেতু আমরা দীর্ঘদিন একটা নন ডেমোক্রেটিক সোসাইটিতে ছিলাম, আমাদের ডেমোক্রেটিক সোসাইটিতে হাঁটতে হলে ফার্স্টে আমাদের আগে ইলেকশনের ট্র্যাকে উঠতে হবে, এটা হচ্ছে মিনিমাম ক্রাইটেরিয়া। তো সেই ওঠার জন্য ওটা আমাদের কাছে মনে হয় ধরেন এই নির্বাচনের যে প্যাকেজ বলা হচ্ছে, সংস্কারের যে প্যাকেজ বলা হচ্ছে, ছোট প্যাকেজ বড় প্যাকেজ, এগুলোতে না গিয়েছে ধরেন আমাদের যে জিনিসগুলো থেকে রাষ্ট্রের বেসিক জিনিসগুলোতে যারা ম্যানিপুলেট করে, ধরেন হচ্ছে কি আমাদের তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম, আমাদের জুডিশিয়াল সিস্টেম, আমাদের দুদক, আমাদের এনআরবি, বিশেষ করে এই চারটাতে যদি আপনি ফার্স্টে আমার পার্সোনাল ওপিনিয়ন যদি সংস্কারটা করে ফেলতে যায়, তাহলে আমাদের মোটামুটি 50 to 60% মানে প্রবলেম সলভ হয়ে যায়। আর ধরেন আপনি এখনই 100% ডেমোক্রেট করতে পারবেন না কোনোদিন, কারণ এটা একটা প্র্যাকটিসের ব্যাপার। ডেমোক্রেসি তো আসলে জোর করে করানো যায় না, আমাদের ইনস্টিটিউশনগুলো রাতারাতি হওয়ার বিষয় না, এটা দীর্ঘদিন একটা প্র্যাকটিসের ব্যাপার। হ্যাঁ, আর একটা জিনিস উনি যে প্রসঙ্গটা আনছেন যে আসলে গণ অভ্যুত্থানের পরে সব ফেল, আসলে এটা উনি একটু আমি একটু দ্বিমত করতে চাই। ধরেন হচ্ছে কি আমাদের একটা বিপ্লব হলে আপনি সব ফেল্ড হতে, আসলে গণ অভ্যুত্থান ছিল। এবং হচ্ছে কি আপনার ওই যে সংবিধান রিপাবলিক বলা, গণপরিষদ বলা, আমি মনে করি যে বাংলাদেশ আসলে ওই বাস্তবতা নেই, এবং বাংলাদেশ আসলে এগুলোকে অ্যাফোর্ডও করতে পারবে না আসলে। কারণ হচ্ছে কি আপনি একটা জিনিস করলাম, আমি মন চাইলে করলাম, মন চাইলে ফেলা দিলাম, মানে রাষ্ট্র তো আসলে ওই ফাংশনিং করে না, এটাতে আপনার রাষ্ট্রের এফোর্টের ব্যাপার থাকে। তো এখন ব্যাপারটা হচ্ছে ধরেন আমরা পৃথিবীতে অনেক দেশে সংবিধান আছে, সংবিধান ছাড়া অনেক দেশ চলতেছে, এবং অনেক দেশ অনেকবার সংবিধান সংস্কার করতেছে। তো আমরা যদি ঐক্যমত্যের বিরুদ্ধে সংবিধান, হ্যাঁ যেগুলো খারাপ জিনিস সেগুলো আমরা ফেলে আমরা সংস্কার করে আমরা একটা ডেমোক্রেটিক ওয়েতে হাঁটি এবং আমরা ইলেকশনের পথে যাই, তাহলে হচ্ছে ধরেন অন্তত আমরা একটা মিনিমাম ক্রাইটেরিয়াতে আমরা রোড ট্র্যাক অন্তত উঠতে পারবো। এই জায়গায় আমি একটু ছোট করে বলে দিব, আমরা যদি 111-এর গভর্নমেন্টের দেখি, 111-এর গভর্নমেন্টের প্রচুর সংস্কারের প্রপোজাল ছিল। এমনকি আপনি যদি 90s-এরও দেখেন, যখন এরশাদের পতন হলো, স্বৈরাচারী সরকারের পতন হলো, তখনও কিন্তু অনেক সংস্কারের রোডম্যাপ ছিল। কিন্তু আমরা কিন্তু বারবার দেখেছি যে দলীয় সরকারগুলো এসে সেই রোডম্যাপ বা সেই প্রপোজাল, সেই সুপারিশ যেগুলো ঐক্যমত হওয়ার কথা, সেগুলো ডিনায়াল করেছে। জি, কিন্তু সংস্কারের নামে যা হচ্ছে এখানে আবার বিএনপি তাদের বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র দেখতে পায়। আচ্ছা, প্রথমত বিষয় হলো আমি একটা বলি, বিএনপি একটি রাজনৈতিক দল, এই মোমেন্টে বাংলাদেশের হয়তো সর্ববৃহৎ রাজনৈতিক দল তারা। এবং এই যে বারবার 111-এর ঘটনা বলছেন, দেখেন আমরা কিন্তু 5ই আগস্ট সবার প্রথম যে ডিরেকশনটা আমরা দিয়েছি সেটা হলো কোনো সেনা শাসন আমরা মানবো না। আমাদের কিন্তু এটা ক্লিয়ার কনসেপ্ট, কারণ আমাদের এই কনসেপ্টটি ছিল যে 111 আর একটা হবে না। কিন্তু আমরা এখানে চাই বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের মধ্যে একটি ঐক্যমতে পৌঁছাক, যেই ঐক্যমতের ভিত্তিতে সামনের দিনে বাংলাদেশ চলবে, এবং যেই ঐক্যমতের ভিত্তিতে বাংলাদেশের সামনের দিনে যে গণতান্ত্রিক পদযাত্রা, সেই গণতান্ত্রিক পদযাত্রাটা চলবে। ফলে বিএনপির এই সংখ্যায় আসলে বিএনপি থাকতেই পারে, এটা বিএনপির নিজস্ব রাজনীতি, তারা অনেক ভালো ব্যাখ্যা করতে পারবে, আমার পক্ষ থেকে ব্যাখ্যা করা এত সহজ হবে না। কিন্তু আমি যেটা মনে করি যে আমাদেরকে আসলে আমরা একটা কমন আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে চাই প্রত্যেকটা রাজনৈতিক দলের, তারপর আমরা আমাদের রাজনীতি করব, আমরা আমাদের কথা বলবো, জনগণ যাকে বেছে নেবে সে জনগণের প্রতিনিধি হবে। জি, ডাক্তার আসলে এক বাক্যে যে কমন আন্ডারস্ট্যান্ডিং। আমি লাস্ট কথা বলি, সেটা হচ্ছে আপনি জোর করে সংস্কার চাপে দিতে পারবেন না। আমি ধরেন একটা কথা যদি আপনি বলি, ধরেন আপনি সব সংস্কার প্রস্তাবিত করে ফেললেন, কথার কথা বিএনপি 2/3 মেজরিটি নিয়ে আসলে বিএনপি একটা সংস্কার মানলো না, তাহলে তো লাভ হলো না। আমাদের আগে আন্ডারস্ট্যান্ডিংটা জরুরি, পলিটিক্যাল ডেমোক্রেটিক আন্ডারস্ট্যান্ডিং হলে তারপর এটা আমার কাছে মনে হয় যে দ্রুততম সময় একটা ইলেকশন রোডম্যাপ তৈরি করা উচিত, তাহলে যে কোনো সময় দেশ অস্থিতিশীল হয়ে যেতে পারে। দুজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, নিউজ এন্ড ভিউজ আজ এ পর্যন্ত, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।